ওই ভাইয়া, ওঠ। আর কতক্ষণ ঘুমাবি? আজকে আমার কলেজের ফার্স্ট দিন। কলেজে না নিয়ে গেলে বলে দে, আমি একাই চলে যাব কলেজে। আসসালামু আলাইকুম। গল্পের শুরুতেই আপনাদের সালাম দিল আয়াত, আর আয়াত মনে করে আপনারা আয়াতের সালামের লিপ্রয়টা করবেন। বিসমিল্লাহ বলে এই গল্পটা শুরু করা যাক। আর এটা গল্প বললে ভুল হবে, এটা হলো একজনের জীবন কাহিনী। বলছি তো আমি কলেজে নিয়ে যাব, এখন আরেকটু ঘুমাতে দে। তখন ইকরা আয়াতের মাথার উপরে নেওয়া বালিশটা টেনে সরিয়ে দিয়ে বলল, কখন নিয়ে যাবি? দুপুর তো হয়ে যাচ্ছে। আরেকটু পর। আর ডিস্টার্ব করিস না তো ইকু, যা। এইভাবে দুবার হয়ে গেল, তোর আশায় আমি আর না থাকি। আমি আমার মতো চলে গেলাম কলেজে। যা যা। আয়াতের কথায় ইকরা চলে গেল। তখন আয়াত আরও কিছুটা সময় শুয়ে রইল, কিন্তু চোখে ঘুম নেই ওর। দূর, আজকে বোনটা এসে জব্বর ঘুমটা আরামের নাই হারাম করে দিয়ে গেল। তাই আয়াত আর শুয়ে না থেকে বিছানার খাটে বসে পড়ল, আর খাটের সাথে লাগানো পড়ার টেবিলের ড্রয়ার থেকে ব্রাশে একটুখানি পেস্ট লাগিয়ে বিছানা থেকে উঠে স্যান্ডেল পায়ে পরে নিল, আর টিউবওয়েলের কাছে গিয়ে ব্রাশটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ব্রাশ করতে শুরু করলো। তখন টিউবওয়েলের পাশে থাকা রান্নাঘরের থেকে হাতের মা কাশতে লাগলো, কারণ রান্না করতে হলে লাকড়ি জ্বালাতে হয়, আর তাতেই ধোঁয়া আসে অনেক। কেমন ধোঁয়া সেগুলো শুধু মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝবে আর অনুভবও করতে পারবে। আয়াত ছনের রান্নাঘরের দরজায় এসে মাকে বলল, মাও, ও মাও। কি হয়েছে তোর আবার? আব্বা কনে? দুপুর নাগাদ হইয়া থাকলে কেমনে জানবি তোর আব্বাই কই? মাও, তুমি এত কথা কও কেন? আব্বা কই, হেডাই কই তুমি? তোর আব্বাই বাজার থেকে আইসা আমার ঘরে বাগি খেতে গেল। ও, আর ইকরা কই? তোরা নাকি মেলাবার ডাকবার পরও তুই ঘুম থেকে না উঠলে ও চলে গেছে আমার এক বইলা। না খেয়ে গেছে নাকি কলেজে? হ, মাও, তুমি ওরে না খাইয়ে পাঠাইলা কেন কলেজে? ঘরে চাল ছিল না, তোর আব্বাই বাজার থেকে আনার পর চুলায় উঠাইছি। মা, তুমি এটা একেবারে ঠিক করলা না, আমি গেলাম। ওরে আমি কিছু টাকা দিয়ে দিছি তো। কয় টাকা ইয়ার দিবা? বেশি হইলে 20 টাকা। এরপর আয়াত ওর আম্মার সাথে আর কথা বাড়ল না। তারপর টিউবওয়েল থেকে মুখটা ব্রাশটা ধুয়ে ঘরে রেখে দিয়ে ও স্যান্ডেলটা রেখে ওর আব্বার দেওয়া 2 বছর আগের বুটটা পায়ে পরে নিয়ে ঘরের বারান্দার রুম থেকে সাইকেলটা বের করে চালিয়ে কলেজের রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আয়াদের গ্রামের মধ্যে একটা পোস্ট আর একটা কলেজ আছে, তাই একেবারেই চেনা রাস্তার কাছে। আর গ্রামের ছেলেদের অনেক কিছুই চেনা জানা থাকে, আর সেগুলো শহরের ছেলেদের চেনাটা তো ইম্পসিবল। আয়াজ সাইকেল চালাচ্ছে, এমন সময় দেখলেও ইকরা কিছুটা সামনে হেঁটে যাচ্ছে ওর একটা বান্ধবীর সাথে। ও সাইকেলটা নিয়ে ইকরার সামনে গেল। তখন ইকরা আর ওর বান্ধবী হাঁটা বন্ধ করে দিল। তখন আয়াত বলল, সকালে কিছু খাস নাই কেন? তুই নাস্তা করস নাই? আরে চিন্তা করিস না তো, আমার কাছে আমার দেওয়া টাকা আছে। কয় টাকা শুনি? 200 টাকা। ডান পাশের একটা শূন্য কাটলে যা হয় তাই আছে। দেখ ভাইয়া, আমার বান্ধবীর সামনে আমার সম্মানের ফেলুদা করিস না। আমরা বড়লোক নাকি আমাগরে সম্মান থাকবো এত? তোরে আমি পরে দেখা নিমু। হ, তাই করিস, এই নে। আয়াত ওর পকেট থেকে হাত দিয়ে সমস্ত টাকা বের করলো। সেখানে দেখতে পেল একটা 50 টাকার নোট আছে, আর একটা 10 টাকার নোট আছে। আয়াত ইকরাকে 50 টাকার নোটটা দিয়ে বলল, ভালো মতো বাড়িতে ফিরবি, আর তোর বান্ধবীর সাথেই আসবি। ইকরাও হো বলে দিল। তাই আয়াত আর ইকরা কলেজের দিকে গেল না। আয়াত ওর কাকাতো ভাই আর ওর ভালো একজন বন্ধুদের আড্ডা দেওয়ার স্থানে চলতে লাগলো সাইকেলটা চালিয়ে। আয়াত সাইকেল চালাচ্ছিল, এমন সময় দেখতে পেল খুব স্পিডে বাইক আসছে। ও রাস্তার সাইডে চলে গেল। তবুও হঠাৎ করে বাইকের দিকে ভালো মতো নজর গেলে দেখতে পেল, ও এটা তো মিলা। আয়াত হাঁ করে তাকিয়ে আছে মিলার দিকে। সাইকেল কোন দিকে যাচ্ছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। মিলা এক হাতে বাইক চালাচ্ছে, আর আয়াত ওর দিকে তাকিয়ে আছে দেখে ইশারায় হাত আর ঘাড় নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে? আয়াতও তার কথা জবাব দিল ঘাড় নাড়িয়ে। বলল, কিছু না। এবার আয়াত হঠাৎ অনুভব করলো যে ও রাস্তার গড়ানে পড়ে গেছে। আর আয়াত নিজেকে নিজেই বলতে লাগলো, এইটা কোনো কথা? আজকে সাইকেল বলে কিছু হলো না, বাইক হলে এতক্ষণে কেল্লাফতে হইয়া যাইতো আমার। কথাগুলো নিজে নিজেকে শুনিয়ে রাস্তার উপরে সাইডে তাকালো, আর দেখতে পেলেও মিলা আর নেই। আয়াত তাই সাইকেলটার নিচ থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়লো, কিন্তু মিলাকে দেখতেই পেল না ও। আর বলতে লাগলো, টিকটক সেলিব্রিটি হলে যা হয় আর কি, ভাব আর ঢঙের অভাব নাই, কিন্তু তবুও আমি না তার উপর ক্রাশক্ত। তখন আয়াত আবার নিজের পায়ের দিকে তাকালো। দেখতে পেলে ওর পায়ের কিছুটা অংশ কেটে গেছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। হাত জ্বলছে। হাত সেখানে থুতু লাগিয়ে সাইকেলের ওপর ঝুঁকে সাইকেলটি উঠিয়ে নিল, আর ওর কাকাতো ভাই ওর বন্ধুর আড্ডা দেওয়ার স্থানে চলতে লাগলো। হাসুন, আপনাদেরকে কিছু পরিচয় করিয়ে দিই। আগে আয়াতের ক্রাশ ও পছন্দের মানুষটার বিষয়ে জানুন তাহলে।
তার নাম মিলা, শহরের কলেজে পড়ছে, বান্ধবীদের সাথে হোস্টেলে থাকে, তবুও টিকটক করে। কয়েকদিন আগেই দেখেছিল ও 1,000,000 আর তার সাথে 78K ফলোয়ার টিকটকে। টিকটক করে টাকাও পায়। শুনেছে ও 1,000,000 হলে মিলা একটা কার্ড পাইছে। সেগুলো না হয় বাদ দিল। উচ্চ বংশের মেয়ে মিলা গ্রামে আসছে তার কলেজ থেকে কিছুদিনের ছুটিতে। আর মিলা বাইক চালাতেও পারে। হায়াত গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও বেকার আছে, কোনো চাকরিও খুঁজছে না হায়াত। কারণটা হলো আয়াত সিঙ্গার হতে চায়। এটা শুধু আয়াতের ইচ্ছে না, এটাই ওর একমাত্র ড্রিম। ও একটা গরিব ঘরের ছেলে। চলুন তাহলে গল্পে ফিরি। হায়াত সাইকেল চালিয়ে ওর কাকাতো ভাই আর বন্ধুর কাছে চলে গেল। দেখতে পেল আয়াত ওর দুজনে নিজের মোবাইল দিয়ে গেম খেলছে। তারপর আয়াতের দিকে একবার তাকিয়ে ওর কাকাতো ভাই বলতে লাগলো, নবাবী পরিবারের ছেলের এতক্ষণে আসার সময় হলো। তখন আবার অপরজন মানে আয়াতের বন্ধুকে বলতে লাগলো, ওর কথা বাদ দে তো, আমরা গেম লেখি। তাই করি। বলি ওরা আবার খেলায় মনোযোগ দিল। তখন আয়াত আবার সাইকেলটা স্ট্যান্ড লাগিয়ে ওদের পাশে গিয়ে বসলো। আর ওকে দিয়ে দেখতে পেল ওরা দুজনেই গেম খেলছে। তাই আয়াত বলল, কি করিস আসিফ তোরা? কানা নাকি, দেখতে পাচ্ছিস না আমরা গেম খেলছি? সেটা তো দেখতেই পেলাম। তাহলে জিজ্ঞেস করলি কেন? তোর মোবাইলটা আমার একটু দরকার ছিল। আমি মোবাইল দিতে পারবো না, বিজি আছি। তুই তোর কাকাতো ভাই এর মোবাইল নে। তুই আয়তকে মোবাইল দিবি না, ভালো কথা। এর মাঝে আমারে ঢুকাস কেন? আচ্ছা, ওদের কারো মোবাইল আমার লাগবো না, তাও তোরা কথা কাটাকাটি করিস না তো। আয়াত মুড অফ করে কথাটা বলল। এই নে আমার মোবাইল, তাও তুই মন খারাপ করিস না। হাসিফ আয়াতের দিকে ওর মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, আমারটাও লাগবে নাকি ভাতিজা? না, আজকে আসিফেরটা, কালকে তোমারটা। হায়াত আসিফের মোবাইলটা হাতে নিয়ে ওর আইডিতে ঢুকলো আর দেখতে লাগলো কেউ মেসেজ টেসেজ পাঠাইছে নাকি। তখন আসিফ ওর কাঁধে হাত রেখে বলল, তোর তো এখন একটা মোবাইল দরকার। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু আমরা যে হারে গরিব, মোবাইল পাবো কই? সেটাও অবশ্য ঠিক, তবুও তোর আব্বারে একবার তো বলে দেখতে পারে, সমস্যা নাই। না রে আসিফ, আমাগরে খাওয়ানেরই টাকা নাই, আর এই সময় আব্বাই কই থেকে টাকা আনবো? আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা গরিব ঘরে, এত বড় প্রেশার আমি দিতে পারবো না। তাহলে তুই একটা জব খুঁজে। জব টব আমার দ্বারা হবে না রে। জব করবি না তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলি কেন? তোরা তো জানিসই আমার সিঙ্গার হওয়ার অনেক বড় ইচ্ছা। তোর সিঙ্গার হতে হবে না, তুই সিঙ্গারা বিক্রি কর গিয়ে আমাগরে বাজারে, তাও দিনে 500 টাকা বিক্রি করতে পারবি। তুই একটু চুপ থাক। তোর সবার জীবন একটা ইচ্ছা থাকে, আর আয়াদেরও জীবনের ইচ্ছা এটাই। তাই বলে কি ওকে নিয়ে মস্করা করতে হবে তোর? মস্করা করছিস না? ও তো আমার গিটার নিয়ে রেখেছে ওর বাড়িতে, তাও 4 মাস হলো। গিটার কেনার সামর্থ্য নেই তার, এত বড় স্বপ্ন দেখাটাই বোকামি। তুই ওর কথা কানে নিস না, ও সব সময় এরকমই কথা বলে। আরে না, ওকে বলতে দে, ও তো সত্যি কথাগুলোই বলছে। আর আমি শুনি এক কান দিয়ে এবং অপর কান দিয়ে বের কইরা দেই, কারণ এটা আমার স্বপ্ন। শোন, স্বপ্নগুলো শুধু ঘুমের ঘরেই দেখা মানায় গরিবের ঘরের ছেলেদের, আর ঘুম ভেঙে গেলে স্বপ্নটাও হাওয়া হয়ে যায়। তুই শোন, আমি কালকের মধ্যেই তোদেরকে গান বানিয়ে শোনাবো। সেটা না হয় করবি। তুই কাকে যেন ফলো করিস সে ব্যাপারে, যে কিনা স্যাড গান নিজেই গায় আবার নিজেই ভিডিও করে। জানিস সে বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই গান করতে পারে। কেমন তুই একটু শোনা তো। দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে, আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে। বাহ, তুইও অনেক সুন্দর গাইলি তো। শুক্রিয়া। এই নে তোর মোবাইল। আমার একটা কাজ মনে পড়ে গেল, চলি এখন, কালকে দেখা হবে বেঁচে থাকলে। তারপর ওদের থেকে আয়াত সাইকেলটার কাছে চলে গেল আর সাইকেলের স্ট্যান্ডটায় উঠিয়ে চলতে লাগলো ওর আব্বার কাছে। কারণ আয়াতের আব্বা একা একা ওদের রাখা জমিতে কাজ করছে। জমির পাশে এসে সাইকেলটা রেখে দিয়ে ওর আব্বার কাছে গেল। তখন ওর আব্বা ওকে বলতে লাগলো, তুই এনে কেন এলি? তোমার কামে সাহায্য করতে আইলাম।
তোরে আমি পড়ালেখা করছি আমার নাগাল চষে কাজ করার জন্য। এটা বড় কথা না আব্বা, আমি এমনি আসলাম তোমাকে সাহায্য করতে। তুই চলে যা বাড়িতে, এই রোদে তোর সমস্যা হইব। না আব্বা, আমি আজকে চলে যাইবার জন্য আসি নাই। যেদিনই আমি তোমার কাজে নিজেকে লাগানোর জন্য আসি সেদিনই তুমি বাড়িতে যাইতে বলো। আজকে আর আমি যাব না। তখন আয়াতের আব্বাই কাঁচিটা রেখে ওর কাছে এসে ওর বরাবর দাঁড়ালো আর নিজের মুখের ঘামটা গামছা দিয়ে মুছে বলতে লাগলো, বাবারে, আমরা গরিব হয়ে জন্মাইছি, আমি চাই না তুইও আমার মতো গরিব হয়ে থাকিস আর খেতে কাজ করিস। তোকে আমি নিজের যতটুকু সম্ভব পড়াইছি, আর আমি চাই তুই নিজের পায়ে দাঁড় হ এবং তোর বোন ইকরা ও আমাগরে এই গরিব থেকে বের করিস। তোর জন্য এই কাজ না। কিন্তু আব্বা, কোনো কিন্তু না, যা বাড়িতে, আমি আর কিছু সময় নাগাদ কাম কইরা আসতাছি। তখন আয়াতও আব্বাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, আব্বা তোমাদের সকলের আমি খেয়াল রাখবো আজীবন। তোমার ছেলের একটা হিল্লে হোক, তারপর দেখবা তোমার গড়ে আমি এই গরিব জীবন থেকে বের করে নিব। সেটাই তো আমি চাই রে বাবা। এখন যা, আমাকে ছেড়ে বাড়িতে যা। আয়াত ওর আব্বার কথায় ওর আব্বাকে ছেড়ে দিয়ে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিল আর ভাবতে লাগলো, যে করে হোক না কেন আমি তোমাদের একটা সুন্দর জীবন দিব। ভাবতে ভাবতে বাড়িতেও পৌঁছে গেল। গিয়ে ঘরের পাশে গাছে সাইকেলটা রেখে ঘরের ভেতরে ঢুকলো, কিন্তু আয়াত ওর আম্মারে ঘরে দেখতে পেল না। হ্যাঁ, আয়াত বারান্দায় এসে ওর আম্মারে ডাকছে। মা, ও মা। কি হয়েছে? ওদের বাড়ির সাথেই পুকুরটা থেকে ওর মায়ের আওয়াজ আসতো আর আয়াতও সেদিকে যাচ্ছে। আর পুকুরের পাশে গিয়ে দেখতে পেল আয়াতের আম্মা ওর আব্বার আর ইকরার কাপড় ধুচ্ছে পুকুরের পানিতে। হ্যাঁ, আয়াত দাঁড়িয়ে বলছে, মা, ও মা, আমার ক্ষুধা লাগছে, খাউন দিয়া যাও। মিটসেপে রাখা আছে, একটু নিয়ে খা। আয়াত ওর আম্মার কথায় আবার ঘরে চলে আসলো আর ওদের খাবার রাখা মিরসিপ থেকে একটা প্লেটে ভাত, আলু ভর্তা, ডাউল নিয়ে বিছানার উপর বসে খাচ্ছে। হাতে খাওয়া শেষ হতেই ওর আম্মা ঘরে চলে এলো কাপড়গুলো বাইরের বাসে ছুঁড়ে দিয়ে। আমাকে দেখে আয়াত বলতে শুরু করলো, মা, আমাকে পরশু যেতে হবে কোনে যাবি? ঢাকায়। কোনে যা কি করবি? ওখানে যারা টুকটাক গান করতে পারে তাদের কম্পিটিশন আছে। তুই কেমনে জানলি? আসিফের মোবাইল থেকে। ও কয় টাকা লাগবো শুনে গেতে? 300 এর মতো। আসলে আয়াতকে সেখানে যেতে হলে এখনও 400-500 টাকা লাগবে, কিন্তু হায়াত ওর আম্মারে বলল না। আয়াত না হয় 100 টাকা বাঁচাবে সাইকেল দিয়ে, ও সেই ভেবেই বলল, তোর আব্বারে কইছস কথাটা? তুমি কইও আর তুমি ম্যানেজ কইরো। যেই রকম আছি সেই পরিস্থিতিতে এতগুলা টাকা কই পাইব তোর আব্বাই? তোমাগর দিতে হইব না, আমি ম্যানেজ কইরা নিমনি। আয়াত মুড অফ করে বলল, এমন করস কেন, দেখি পাওয়া যায় কি না। তুমি আমার লক্ষ্মী মা। কথাটা বলেই আয়াত আবার ঘর থেকে বের হলো গিটার নিয়ে ওদের পাড়ার ভিটায়, আর গিটারটার হাতে নখ দিয়ে বাজতে লাগলো আর গান গাইতে শুরু করলো ও। গান করতে করতে সন্ধ্যা হয়ে গেল ওর, তাই ও বাড়িতে চলে আসলো আর রাতের খাবার ও আম্মা, আব্বা আর ইকরার সাথে খেয়ে নিল। আয়াত ওদের গ্রামের বাজারে চলে গেল। বাজারে গিয়ে একটা চায়ের দোকানে বসলো টিভির সামনে, বাঁশ দিয়ে বানানো বেঞ্চে। তখন দোকানে থাকা লোকটি ওকে জিজ্ঞেস করলো চা নিবে কি না। হায়াতও বলল না থাক, আর টিভির সামনে বসা থেকে উঠে দাঁড়ালো আর না বসে এবারও রাস্তাটা দিয়ে ওদের পাড়ার দিকে চলতে লাগলো। হায়াত পাড়াতে যাচ্ছিল, এমন সময় মেয়ে মানুষের হাসি আসলো, তাই সেদিকে তাকালো আয়াত। সেদিকে তাকিয়ে দেখতে পেল মিলা আর কিছু মেয়ে লোকেরা দুয়ারে বসিয়া কথা বলছে। হায়াত মিলাকে ওদের পাড়ায় দেখে অবাক হলো, তবুও আয়াত হাঁটছিল। এমন সময় আয়াতের ডাক পড়ল। ওই স্যামরা। আয়াতের পাড়া কাকাতো বোন হয় মেম। হায়াত তাদের ডাক শুনে সেদিকে তাকিয়ে বলল, আমাকে ডাকছেন ডিম আপু? হ, তোরেই ডাকতাছি, এদিকে আয়। আর তাদের দিকে এগিয়ে গেল। তারপর কি হলো বিশ্বাস করতে পারবেন না পাঠক পাঠিকা, এবং আয়াত কি করবে নিজেও বুঝে উঠতে পারছিল না। আর আয়াতের হাত পা কাঁপতেছিল মিমের কথা শুনে। মিম এবার আয়াতকে বলতে লাগলো, কি রে, তুই চুপ কইরা আছিস কেন? যা জিগাইলাম সেটার উত্তর দিস না কেন? কি যেন জিজ্ঞাসা করলেন আপু? তুই আমার বান্ধবীর দিকে ও রাস্তায় হমন করে হাঁ করে তাকিয়ে আসছিলি কেন? তার মানে মিলা ওর সমস্ত বান্ধবীকে বলে দিছে ওই ঘটনাটা। আমার তো ইজ্জতের ফেলুদা হয়ে গেল। এখন তো আমারে কোনো মাইয়াই বিয়া করব না। আরে না না, এটা তো মেয়েদের বেলায় হয়, পোলা মানুষগুলোর বেলায় হয় না এটা। আয়াত এই কথাগুলো নিয়ে নিজেই নিজের সাথে যুদ্ধ করছিল। এমন সময় মিম আবারও বলল, এখনো চুপ কইরা আছে কেন রে? ডিম আপু, আমি ভাবছি কি উত্তর দেওয়াটা ঠিক হবে সেই বিষয়ে।
তুই আমার ড্রিম কই কেন? কি বলেন আপু, আমি আপনাকে মিম বাদে অন্য কিছুই বলিনি। ওকে, মানলাম। জানিস তখন আমার দিকে তাকিয়ে রাস্তার নিচু জায়গাটায় সাইকেল নিয়ে পড়ে যায়। মিলার কথায় ওর বান্ধবীরা হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। আর আয়াত সেখান থেকে দৌড় দিল। আর ও বাড়িতে গিয়ে থামলো। বারান্দায় সাইকেল রাখার জায়গায় হাতের রুম, আর ইকরার রুম বারান্দার অন্য পাশে। মানে হলো ওদের দুই ভাই বোনের জন্য দুটো রুম আছে বারান্দায়। আয়াত ইকরার রুমে ঢুকলো। আর আয়াত দেখতে পেল ইকরা পড়ার টেবিলে বইগুলো খুলেই ওর আব্বার বাটন মোবাইলে কী যেন করছে। আয়াত গিয়ে ইকরার পাশে বসলো। তখন ইকরা আয়াতকে দেখে মোবাইলটা টেবিলের উপর রাখলো। আর আয়াতকে বলল, কই গেছিলি ভাইয়া? অপমান হইতে। ও মা, তা কে করলো অপমান? থাপ্পড় চিনো শিকু? চিনি। তাকে দিল তোমাকে? এখন অবধি কেউ দেয়নি, তবে আমি কিন্তু তোকে দিব। আমারও হাত আছে। কলেজের প্রথম দিনটা কেমন কাটলো তোর? বেস্ট। আব্বার মোবাইল দিয়ে তুই কি করছিলি? কিছু না। তাহলে আমি নিয়ে গেলাম। আয়াত মোবাইলটা হাতে নিয়ে বলল, আমার লাগবে। কেন লাগবে তোর? তোর কেন লাগবে শুনি? গান শুনতে শুনতে ঘুমাবো। আমিও তাই করব। মেয়েদের গান শুনে ঘুমাতে হয় না। কথা বলে আয়াত মোবাইলটা নিয়ে নিজের রুমে চলে গেল। আর একটা গান চালু করে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। তারপর সকালে ঘুম থেকে উঠে বোনকে সাইকেলে করে কলেজে দিয়ে আসে। তারপর আয়াত ওর কাকাতো ভাই ও বন্ধুর কাছে চলে গেল। হাসিফ আর রাফির কাছ থেকে কয়েকদিনের জন্য বিদায় নিয়ে নিল। আর আয়াত বাড়িতে এসে ওর আব্বুর দেওয়া গত ঈদের প্যান্ট ও শার্ট পরে নিয়ে সেই পুরনো 3 বছরের আগের বুটটা পায়ে পরে নিল। তারপর ওর আম্মার থেকে 300 টাকা নিয়ে আম্মাকে সালাম করে সাথে করে কিছু কাগজপত্র ও গিটার নিয়ে নিল। আর আয়াত ওর সাইকেলে করে ওর আব্বার বাকি নেওয়া খ্যাতটায় চলে আসে। আর ওর আব্বাকে সালাম করে ওদের শহরে বাস স্টপের দিকে সাইকেলে করে রওনা দিল। আয়াত কয়েক ঘন্টা সাইকেল চালিয়ে পৌঁছে গেল বাস স্ট্যান্ডে। আর একটা টিকিট কেটে নিল। আর বাস আসার অপেক্ষায় রইল। 10 মিনিট পর বাস চলে এলো। আয়াত ওর সাইকেলটা বাসের উপর উঠিয়ে ভালো করে বেঁধে নিয়ে বাসের ভিতরে ও সিটে বসে ওর পায়ের কাছে গিটারটা রেখে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আর অমনি একটা মেয়ে এসে হাতকে বলতে লাগলো, আপনি? তখন আয়াত চোখ খুলে দেখলো যে মেয়েটা আর কেউ না, মিলা। তাই আয়াত বলল, আপনি এখানে? আমার কোশ্চেন আপনি আমাকেই করছেন? আপনি এখানে কেন বলুন তো? আপনি কি আমার পিছু করছেন? এটা আমার সিট। আমি থাকবো না তো কে আর থাকবে? আর আমি আপনাকে নয়, আমার মনে হচ্ছে আপনি আমাকে ফলো করছেন। এই দেখুন মিস্টার, এটা আমার সিট। মিলা তার সিটের টিকিট দেখিয়ে বলল। আপনার সিট হলে বসে পড়ুন। তখন মিলা তার ব্যাগটা রাখার জন্য উঁচু হলো। তখনই আয়াত দেখতে পেল মিলার নাভির উপরে গেঞ্জি উঠে গেছে। হাত হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। এমন সময় মিলা আয়াতকে দেখে পেল আর নাভিতে গেঞ্জিটা নিয়ে নিল। আর ব্যাগটা উপরে রাখলো না, সিটে বসে পড়লো। আর ব্যাগটা কোলের মধ্যে রাখলো। তখন মিলা আয়াতকে বলল, আপনি আমার নাভির দিকে তাকিয়েছিলেন কেন? আয়াত মিলার কথায় ঢোক গিলে বলতে লাগলো, কই না তো, আমি কেন আপনার ওদিকে তাকাবো? আপনি কালকেও মিথ্যে কথা বলেছেন, আবার আজও। তার উপরে আপনি আমার দিকে তাকিয়েছিলেন। আসল মতলবটা কি বলেন তো? কোনো মতলব নাই তো। তখন মিলা আয়াতের দিকে তার মুখটা একটু এগিয়ে বলতে লাগলো, পছন্দ করেন নাকি আমায়? মিলার কথা চুপ হয়ে গেল, কিন্তু মুখে মুচকি হাসিটা চলে এলো। তাই আয়াত মুচকি মুচকি হাসতে লাগলো। তখন মিলা বলতে লাগলো, আপনি আবার মুচকি হাসেন? দিন, আপনার সাথে কথা বলাটাই বৃথা আমার। কথাটা বলে সে তার মোবাইলটা বের করে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। আর আয়াত মিলার দিকেই তাকিয়ে আছে। ও কখনো ভাবেনি মিলা ওর পাশে বাসের সিটে বসবে। আর এটাও কখনো ভাবেনি মিলা ওকে এমনভাবে কথা বলবে। আয়াত মনে মনে ভাবছে, সে যাই হোক, আমি মনে হয় লাকি একজন, তাই তো মিলা আমার সাথে এভাবে কথা বলেছে। আয়াতও মনে মনে ঠিক করলো, যদি আয়াত ওর স্বপ্নটা পূরণ করতে পারে তাহলে ও মিলাকে প্রপোজ করবে। তার আগে তো ওকে কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তাই ও আর না হেসে আর মিলার দিকে না তাকিয়ে থেকে নিজের মনে ওর বানানো গান গুনগুনাতে লাগলো। আর ওদিকে বাসটা ওদের শহর থেকে চলতে লাগলো। বিকেলের দিকে বাসটা গাবতলী এসে পৌঁছালো। সকাল হতেই ওরা বাস থেকে এক এক করে নামতে লাগলো। আর আয়াতও নেমে পড়লো, তবে মিলাকে আর দেখতে পেল না। হয়তো খুব দ্রুত মিলা চলে গেছে। আয়াত আর মিলার কথা না ভেবে ওর পাড়ার একজন বড় ভাইয়ের মোবাইল নাম্বার বের করলো। ওর কাছে তো মোবাইল নেই, তাই ও সেখানকার একটা দোকান থেকে মিনিট হিসেবে মোবাইল নেয়। বড় ভাইয়ের নাম হলো রিয়াদ, তাই ও রিয়াদকে ফোন করলো।
কয়েকবার রিং হওয়ার পর রিয়াদ ফোনটা পিক করলো। তারপর রিয়াদ ফোনটা পিক করে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কে আপনি? আমি আয়াত, তোমাগোর দেলোয়ারের বেটা আমি। ও আয়াত, তা কেমন আছিস? আর হঠাৎ করে আমাকে ফোন করলি যে? আমি তো ভালোই আছি ভাই। আমি তোমাগোর শহরে আইছি একটা কম্পিটিশনের জন্য। আমার চেনা জানা কেউ নাই, তাই তো তোমাকে ফোন করলাম দোকান থেকে। ও ঠিক আছে, তুই কোথায় এখন? আমি তো গাবতলিতে আসছি। মিরপুরে একবার আসতে পারবি? আমি তো একে থাকি, আসতে পারলে ভালো হতো তোমায় রিসিভ করাতে। ঠিক আছে, মিরপুর একে আসার পর কোথায় দাঁড়িয়ে থাকতে হবে বলেন? সিনেমা বক্সের সামনে থাকলে হবে। ঠিক আছে ভাই, আমি আসছি। অতপর ফোনটা কেটে দিল ও। আর দেখতে পেল মোবাইলে 3 মিনিটের কথা হয়েছে। তাই আয়াত দোকানিকে মোবাইলটা আর 5 টাকার একটা নোট দিল। দোকানি 5 টাকা নিয়ে বলতে লাগলো, আরেক টাকা দিতে হবে। 3 মিনিট 6 টাকা কবে হইল? করোনার মধ্যেই হয়ে গেছে। টেরও পাইলাম না। এই নিন 5 টাকা। 1 টাকার খুচরা আমার নাই। তখন দোকানি ওর থেকে 5 টাকার নোটটা নিয়ে 1 টাকা রেখে বাকি 4 টাকা ওকে দিয়ে দিল। আয়াতও সেটা নিয়ে বাসের উপর থেকে নিজে সাইকেলটা নিচে নামিয়ে নিল। আর সেই দোকানিকে জিজ্ঞাসা করে মিরপুর 1-এর রাস্তায় সাইকেল চালিয়ে যেতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর মিরপুর 1-এ পৌঁছালো। তারপর সেখানে ফুটপাতে কাপড় বিক্রেতার কাছে জিজ্ঞেস করলো, আঙ্কেল, সিনেমা প্লেক্সটা কোথায়? ওই দেখছো একটা সিনেমার ব্যানার পোস্টার বড় করে, আর ওটাই হলো সিনেমা হল। লোকটি হাতে ইশারা দিয়ে দেখালো। শুক্রিয়া আঙ্কেল। আয়াত সেখানে আর না থেকে লোকটির দেখানো সেই পোস্টারের নিচে চলে গেল। বড় একটা ব্যানার হলের দোতলার উপরে আছে। আয়াত সেদিকে তাকিয়ে আছে। এমন সময় কে যেন পেছন থেকে আয়াতের কাঁধে হাত দিল। আয়াতও পেছন দিকে ঘুরে দেখতে পেল রিয়াদকে। অতঃপর আয়াত রিয়াদের সাথে কথা বলতে বলতে তার বাসার দিকে চলতে লাগলো। হো, আপনাদেরকে তো বলাই হয়নি, রিয়াদ এই শহরের মার্কেট কোম্পানিতে কাজ করে। আর রিয়াদ একাই এই বাসার দোতলায় থাকে, আর নিজের তলায় এই বাড়ির লোকজন থাকে। আয়াত রিয়াদের বাসায় গেলেই রিয়াদ নিজেই রান্না করে আয়াতকে খাওয়ালো। বিকালের দিকে আয়াত ওর রুমে শুয়ে থাকতে না পেরে রিয়াদকে বলল, ভাই, আমি কি বাসার ছাদে যেতে পারি? ওকে, বাট একটু সাবধানে, আর সন্ধ্যা হওয়ার আগেই চলে এসো। সন্ধ্যা হওয়ার আগে না হয় চলে আসবো, তবে সাবধানে কেন ভাইয়া? এই বাড়িওয়ালার মেয়েটা সন্ধ্যায় ছাদে যায়, আর সে তোমাকে বা যে কাউকে দেখলে বকাঝকা করে। সব জায়গায় কি তাহলে বাড়িওয়ালার রাগী মেয়ে বাড়িওয়ালার অপরাধী মেয়ে? মানে কিছু বুঝলাম না আমি। কিছু না ভাইয়া, আমি সন্ধ্যার আগে চলে আসবো রুমে। ওকে, যাও তাহলে। আয়াত রিয়াদের পারমিশন নিয়ে ছাদে চলে গেল। ছাদে এসে আয়াত অবাক হয়ে গেল, কারণ ও দেখতে পেল ছাদে একটা দোলনা রয়েছে, আর দোলনার চারপাশে অনেক ফুলের টব। হায়াতও সেই ফুলগুলো দেখছে। আর এদিকে আসরের সময়টাও শেষ হতে লাগলো। আর এমন সময় সিঁড়িতে মেয়েদের হাসাহাসি শব্দ এলো ওর কানে। আর তখন বুঝতে পারলো যে কেউ হয়তো ছাদে আসছে। হায়াতের ততক্ষণে রিয়াদের কথাগুলো মনে পড়ে গেল। তাই আয়াত দৌড় দিয়ে ছাদের দরজার পেছনে লুকিয়ে পড়লো। তখন মেয়েগুলো এসে দোলনায় বসতে যাবে, তখনই একজন মেয়ে বলে উঠলো, ছাদে আমাদের আগে কেউ এসেছিল। একজন মেয়ে, যে মেয়েটি এই কথাটা বললো, আর আওয়াজটা আয়াতের কাছে চেনা চেনা লাগছিল। হায় আয়াত উকি মেরে দেখতে পেল, তার মানে ওটার কেউ না মিলা, আর একজন মেয়ে। তাহলে মিলার পাশেই বাড়িওয়ালার মেয়ে। বাট মিলা এখানে কেন? আয়াত এগুলো নিয়ে ভাবছিল। এমন সময় বাড়িওয়ালার মেয়েটি আয়াতকে দেখে ফেললো, আর ওকে হাতের ইশারা করে তাদের কাছে যেতে বলল। এবং মিলা আয়াতকে দেখেই বলতে লাগলো, আপনি এখানেও? আপনিও এখানে? ওয়েট, আপনি কে? আর আমার বান্ধবীর সাথে এমন আচরণ, আর ওখানে আমাদের ছাদের দরজায় লুকিয়ে আসছিলেন কেন? আয়াত বাড়িওয়ালার মেয়েটির কথা শুনে বুঝতে পারলো যে মিলা তারই বান্ধবী, আর এই বাসাটা তাদের। রিয়াদ ওকে বলেছিল সন্ধ্যার আগে যেন রুমে চলে আসে, কিন্তু সেদিকে আয়াতের কোনো খেয়ালই ছিল না। তাই তো এত কিছু হয়ে গেল ওর। তখন সেই মেয়েটি আবারও বলতে লাগলো, আরে আজব লোক দেখছি, কোনো কথাই বলছেন না যে। তুই কি লোকটাকে চিনিস, জানিস নাকি মিলা? আমাদের গ্রামেই থাকি সে। বাকিটা আমি বলছি আপনাকে। আসলে রিয়াদ ভাইয়ের বাসায় আমি আসছি, আর আপনার কাছে সরি। আমাকে রিয়াদ ভাইয়া সন্ধ্যার আগে চলে যেতে বলেছিল, কিন্তু আমি অন্য খেয়ালে থাকায় সেই বিষয়টা ইয়াদি ছিল না। আর কারো সিঁড়ি বেয়ে আসা শব্দ শুনলে আমি ছাদের দরজার পিছনে লুকিয়ে পড়ি। তারপর কি হলো সেটা তো আপনিই জানেন। এখন আমি আসি। এটা বলেই আয়াত দ্রুত ছাদ থেকে চলে যেতে লাগলো। আর সিঁড়ি বেয়ে রিয়াদের রুমের দিকে চলতে লাগলো। আর রিয়াদের রুমেও চলে এলো আয়াত। আয়াত রুমে এসে দেখতে পেল রিয়াদ তার বুট পরছে। ও বুঝতে পারলো বাইরে কোথাও যাবে সে। তবুও আয়াত জিজ্ঞেস করলো, কোথাও কি যাবেন ভাইয়া?
আমার তো আজকে রাতে মার্কেটের কাজ পড়েছে, তাই যেতে হবে। তুমি চাইলে তুমিও চলতে পারো আমার সাথে। আসলে ভাইয়া আমারও যেতে মন চাইছে, তবে কালকে আমার কম্পিটিশন, আর সেই জন্য রিহার্সেল করতে হবে। ঠিক আছে, তুমি রিহার্সেল করো। আমার বেশি রাত হলে খেয়ে নিও ফ্রিজ থেকে খাবার নিয়ে। আচ্ছা। অতঃপর রিয়াদ কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রুম থেকে। তখন আয়াত রুমের দরজা বন্ধ করে দিল। আর আয়াত ওর নিয়ে আসা গিটারটা হাতে নিয়ে বিছানার ওপর বসে পড়ল আর গান রিহার্সাল করতে লাগলো। গান রিহার্সাল করার কয়েক ঘন্টা পার হলে কে যেন দরজায় নক করলো। হায়াত মনে করলো রিয়াদ আসছে, তাই সেটা ভেবে দরজার কাছে এলো এবং দরজাটা খুলে দিল। তখন ও দেখতে পেল বাড়িওয়ালার মেয়ে। আয়াত দরজাটা অল্প ফাঁক করে বলল, কিছু বলবেন? রিয়াদ ভাইয়া কোথায়? উনি তো কাজে গেছেন। আর কিছু বলবেন? চলুন ভেতরে গিয়ে বলি। আপনি ভিতরে আসতে পারবেন না? কেন কেন? এমনিতেই। তাহলে চলুন ছাদে যাই। আমি রাতে ছাদ দেখি না। ভয় পান নাকি রাতের বেলায়? না। তাহলে চলুন। মেয়েটি এমন কথা শুনে আয়াত আর এভাবে থাকতে পারল না। আয়াত মেয়েটির সাথে ছাদে চলে গেল আবারও। তখন মেয়েটি তার দোলনায় বসে পড়ল আর বলতে লাগলো, আমি কথা, আপনার নাম কি? আমার নাম আয়াত। শুনলাম আপনার বাসার মিলার বাসা বেশি একটা দূর নয়। একদম ঠিক শুনেছেন। আর রিয়াদ ভাইয়ার বাসা কি পাশের গ্রামে? না না, আমাদের পাড়ায়। পাড়া মানে? পাড়া মানে মহল্লা। ও, আপনি পড়াশোনা করেন? পড়াশোনা শেষ করে বাদ দিছি। আপনাকে তো আগে কখনো দেখিনি, হঠাৎ এই শহরে? কোনো কি কাজের বিষয়ে আসছো নাকি? কালকে সন্ধ্যায় আমার একটা কম্পিটিশন রয়েছে গানের। তার মানে রুমে আপনিই গান করছিলেন? আপনি কি অন্য কিছু ভাবছিলেন নাকি? আমি ভেবেছিলাম মোবাইলে নতুন গান চলছে। ও, কি গান তৈরি করলেন শোনান তো একটু। এখানে বলে দিলে কম্পিটিশনের জন্য কি গাইবো? এখানে 2-4 লাইন শোনালে কিচ্ছু হবে না। হাত বুঝতে পারলো একটু হলেও তাকে গান শোনাতেই হবে, তাই আর তাকে বলল, শুধু 2 লাইন শোনাবো কিন্তু। ঠিক আছে, শুরু করুন। কথার এই কথায় হায়াত ওর কয়েকদিনের ধরে বানানো গান এর থেকে 2টা লাইন গাইতে লাগলো। তোমারই কথাতে হাজারো ব্যথাতে চেয়েছি আমি যে তোমাকে, হাজারো চাওয়াতেই আমি যে তোমাকে, ভালো যে বাসিতেই চাই এতটুকুই। বাহ, খুব চমৎকার আর অনেক সুন্দর গাইলেন তো আপনি। আজ আওয়াজ ভালো না বলে মস্করা করেন? আরে না, মজা না, আসলেই ভালো হয়েছে। শুক্রিয়া। আয়াত আর কথা বলছিল এইভাবেই। আর এইভাবেই কয়েক ঘন্টা পার হয়ে গেল ওদের। আয়াত হঠাৎ দেখতে পেল আয়াত ছাদের উপর থেকে নিচে তাকিয়ে দেখে রিয়াদ আসছে বাসার ভিতরে। তাই আয়াত কথা মেয়েটিকে বলল, অনেক তো আপনার সাথে কথা বললাম, এখন আমি যাই, ভালো থাকবেন। না, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। অতঃপর আয়াত ছাদ থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে রিয়াদের রুমে চলে আসলো। হ্যাঁ, কথা আয়াতকে বলছে, আর সেটা হলো রিয়াদ যে মার্কেটের ম্যানেজার হিসেবে কাজ করে সেই মার্কেটেই মিলাও জব করে, মানে হলো রিয়াদ মিলার বস হয়। আরও কয়েক মিনিট পর রিয়াদও রুমে চলে আসতো। তখন আয়াত চেয়ারে বসেছিল। রিয়াদ রুমে এসে নিজের জুতাগুলিতে হাত দিয়ে খুলতে খুলতে আয়াতকে বলল, রাতে খেয়ে নিয়েছো? না ভাই। এতক্ষণ কি রুমেই ছিলে? আবার নাও। মানে? খানিকটা সময় গানের রিহার্সাল করছি ও খানিকটা সময় গল্প করছি। কার সাথে কথা বললে তুমি আমার? কথা মেয়েটির সাথে, উনি আর আমি গল্প করেছি। ও চলো খাবার খাবে। তারপর আয়াত আর রিয়াদ খাবার খেলো। খাবার খাওয়া শেষ হলে দুজনেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে রিয়াদ জাগিয়ে দিল আয়াতকে আর নাস্তা করে নিল দুজন। নাস্তা করা হলে আয়াত ওর নিজের গিটারটা নিয়ে সানসেটে গুনগুনাতে লাগলো গান। এইভাবেই কয়েক ঘন্টা গুনগুনাবার পর আয়াত রিয়াদকে বলে ওর সাইকেল নিয়ে মিরপুর 14 এই পুলিশ ফাঁড়িতে চলে আসলো কয়েক ঘন্টার মধ্যে। মিরপুর 14তেই থানার ভেতরে কম্পিটিশনটা। তাই আয়াত থানার গেট দিয়ে ওর সাইকেল আর গিটারটা নিয়ে ঢুকতে লাগলো। এমন সময় সেখানকার গেটের পাহারাদার পুলিশ 2টার মধ্যে থেকে একজন আয়াতকে বলতে লাগলো, সাইকেল নিয়ে ভিতরে আসা যাবে না, সাইকেল বাইরে রেখে তারপর আসতে হবে। তখন আয়াতের খেয়াল হলো সাইকেলের চাবিটা ও নিয়ে আসেনি। আর এখন মিরপুর 1-এ যেতে যেতে আয়াতের কম্পিটিশনটা শেষ হয়ে যাবে। আবার থানার গেটের বাইরে রাখলে পুলিশের নাকের নিচ থেকেই চোর চুরি করে নিয়ে যাবে ওর সাইকেলটাও। পরে সিলেক্ট না হলে হামও যাবে আর ছালাও যাবে। তাই আয়াত কোনো উপায় না পেয়ে সেখানে পুলিশটাকে বলতে লাগলো, স্যার আমি গরিব মানুষ, আমার সাইকেল বাইরে রেখে গেলে পরে কেউ নিয়ে গেলে আমি ফিরবো কেমনে বাড়িতে? কারণ সাইকেলের তালা লাগানো চাবিটা বাড়িতে ভুলে রেখে এসেছি। প্লিজ স্যার আমাকে যেতে দিন। আয়াত
আকুতি মিনতি করে পুলিশটাকে, কিন্তু পুলিশটা ওর কোনো আকুতি মিনতি শুনল না। আর ওকে ধাক্কা মেরে ফেলে দিল সেই পুলিশটা, আর ওই সাইকেল সহ গেটের বাইরে এসে পড়লো। আয়া সাইকেলটা রেখে নিজে ওঠার চেষ্টা করলে অমনি কে যেন ওকে পেছন থেকে ধরে উঠাতে লাগলো। ওকে ওঠানোর পর ও পেছন দিকে ঘুরতে ঘুরতে বলতে লাগলো, শুক্রিয়া। বলেই আয়াত থেমে গেল, কারণ পেছনের মেয়েটা আর কেউ ছিল না, রিয়াদের বাড়িওয়ালার মেয়ে কথা ছিল। হায়াত তো হা হয়ে তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে কথা এখানে কি করছে। তখনই কথা আয়াতকে বলল, আপনি ঠিকঠাক আছেন তো? তখনও হায়াত কথার দিকে নজরটা সরিয়ে আর হাঁ হওয়া বাদ দিয়ে নিজের হাতের কোণের দিকে তাকালো। দেখতে পেলো খানিকটা কেটে গেছে। তখন আয়াত সেই কেটে যাওয়ার স্থানটাতে হাত দিয়ে ঢেকে বলল, আমি ঠিকই আছি। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? আমার শহরে এসে আপনার এমন অবস্থা হলো এর জন্য। না, এতে তো আর আপনার হাত নেই। তখনই যে পুলিশটা হায়াতকে ধাক্কা মেরেছিল সেই পুলিশটা এসে বলতে লাগলো, ম্যাম আপনি এখানে কি করছেন? আপনার আব্বু তো ভিতরে আপনার জন্য ওয়েট করছেন। আপনি চলে আসলে আপনাকে কথাটা জানিয়ে দিতে বলেছিলেন তিনি। হায়াত পুলিশটার কথা কিছুই বুঝতেছিল না, তবু সে শুনতেছিল, কোনো কথা না বলেই। ওকে, তা আপনি একে এইভাবে বাইরে ধাক্কা মেরে ফেলেছিলেন কেন? ম্যাম লোকটি সাইকেল নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করেছিল তাই। আপনি ছেলেটিকে চেনেন? না ম্যাম, কে এই ছেলেটি? আমিও চিনি না, তবে এমনটা করা আপনার একদমই ঠিক হয়নি। সরি বলুন। কথায় পুলিশটা কথার দিকেই তাকিয়ে বলতে লাগলো, সরি। আমাকে নয়, আপনি তাকে সরি বলুন। তখন পুলিশটা আয়াতের দিকে তাকিয়ে চোখ গরম করে বলতে লাগলো, সরি। এখন আপনি গিয়ে সাইকেলটা পাকা রাস্তায় তুলেন। হ্যাঁ আমি তুলবো ম্যাম। হ্যাঁ, আপনিই তুলবেন। সমস্যা নাই, আমিই তুলতে পারবো। যে অপরাধ করেছে সেই শাস্তি পাবে। কি হলো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? তখন পুলিশটা পাকা রাস্তা থেকে আয়াতের সাইকেলটা তুললো। আয়াত গিয়ে নিজের সাইকেলে হাত দিল, আর তখন কথা বললো, আচ্ছা আমার সাথে চলুন, আমার সাথে ভেতরে। কথায় আয়াত আর তার পিছু পিছু সাইকেলটা নিয়ে গেট দিয়ে চলতে লাগলো। গেট পেরোলেই দেখতে পেল সবুজ ঘাসের ওপাশে একটা একতলা ভবন। কথা আয়াতকে সেদিকেই নিয়ে যেতে লাগলেন। এমন সময় আয়াত কথাকে বলল, আপনি কে বলুন তো? না মানে পুলিশগুলো আপনাকে কিছুই বললো না, আবার ম্যামও বললো। আমি হলাম এই থানার এসপির মেয়ে। এখন আয়াত সবটা বুঝতে পারলো। হায় আয়াত তার সাথে কথা বলতে বলতেই সেই একতলা বিল্ডিংয়ের কাছে চলে গেল। তখন আয়াতকে কথা বলতে লাগলো, আপনি ভেতরে চলে যান আপনার কম্পিটিশনে। হায়াত তো এই কথায় অবাক হলো। এখানে এসে সে কেন আয়াতকে একা যেতে বলছে? সে কেন যাবে না? বিষয়টা কি? তাই আয়াত তাকে বলল, আপনি যাবেন না? দেখুন, চিন্তা করেন না, আমি সময় মতো চলে আসবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি সাইকেলটা এখানে রেখে ভেতরে যান, এখানে সাইকেলটা সুরক্ষিত থাকবে। বলেই কথা চলে যেতে লাগলো। আয়াতও তার কথার কিছু কথা বুঝতে পেরেও বুঝতে পারছিল না। তবু আয়াত ভাবলেও ওর মঞ্জিলে তো ও চলে এসেছে, এখন শুধু কম্পিটিশনটা ঠিকঠাক হলেই হবে ওর। তাই আয়াত সাইকেলটা বাইরে স্ট্যান্ড করে যেই বিল্ডিংটার ভেতরে চলে গেল। তারপরে ও ভেতরে এসে যে দৃশ্যগুলো দেখলো, এরকম দৃশ্য আয়াত ওর জীবনেও দেখে। আয়াত দেখতে পেল বিল্ডিংয়ের এক রুমের ভেতরে একটা উঁচু স্টেজের মতো জায়গা আছে, আর আরও 3 কোণায় অনেক অনেক লাইট চলছে। তার মতো হাজারো ছেলে মেয়ে গানে অডিশন দিতে আসছে। আয়াতও তাদের মধ্যে চলে গেল। তখন আয়াত খেয়াল করলো কথা মিটে স্টেজের পাশে থাকা বিচারের চেয়ারে আরও কয়েকজনের সাথে বসেছিল। সেখানে একটা মাঝখানের চেয়ারটাই ফাঁকা ছিল, আর সেই বিল্ডিংয়ের দরজাটায় থাকা লোকটিকে কথা তার সামনের মাইক দিয়ে বলে দিল আর কেউ যেন না আসতে পারে ভেতরে। বিল্ডিংয়ের দরজার সামনে বসে পড়ল লোকটি, আর কাউকে ঢুকতে দিল না। অনেকে এসে আবারও ঘুরে চলে গেল। তখন কথা বলল, আপনাদের যার নাম বলা হবে সে স্টেজের উপর উঠে যেমনভাবেই হোক নিজের বানানো গান বলবে। ওকে? সবাই ঠিক আছে বলে দিল। হায়াতও বলে দিল ঠিক আছে। আর তোর পাশের একটা মেয়ে হাইটা মেয়েকে বলতে লাগলো, এই মেয়েকে যে পটাতে পারবে তার তো লাকি কপাল, এসপির মেয়ে বলে কথা। তখন অপর মেয়েটিও বলল, ঠিক বলছেন। হ্যাঁ, তাদের কথা শোনার পরও ওর পথ থেকে সরল না। হ্যাঁ, তো অডিশন দিতে আসছে আর অডিশন দিয়েই যাবে। তখন কথার পাশের চেয়ারে একজন পুরুষ বলতে লাগলো, মেহরাব। তখন ওদের মধ্য থেকে একজন গিয়ে হিন্দি গান গাইতে লাগলো। কয়েক লাইন গাওয়ার পর কথা বললেও, হয়েছে আর গাইতে হবে না, আপনি এখন যান। সিলেক্ট করলে আপনাকে ফোন করে জানানো হবে।
এখন কথার এমন কথায় মেহরাব লোকটি স্টেজ থেকে চলে গেল। তখন আবারও কথার পাশের চেয়ারে বসে থাকা পুরুষ লোকটি আবারও আরেকজনের নাম ধরে ডাক দিলেন। চাহনি। সেই লোকটি ডাকে ওদের মধ্যে থেকে একজন মেয়ে গিয়ে গান করতে লাগলো। 10-12 লাইন গান করার পর কথা আবারও আগে ছেলেটির ন্যায় চলে যেতে বলল। কিন্তু চাহনি মেয়েটি বলল, ম্যাম আর কিছু লাইন বাকি আছে, এটাও শুনুন। স্টাফ, এমন করলে কিন্তু লাল কালি মেরে দেবো আপনার নামে। কথার এমন কথায় মেয়েটি স্টেজ থেকে নেমে গেল। আর যেখানে মেহরাব ছেলেটি বসেছিল সেখানে গিয়ে চাহনি মেয়েটাও বসে পড়ল। এভাবে অডিশন হতে লাগলো গানে কয়েক ঘন্টা। আর একেবারে লাস্টে আয়াতের নাম ডাকা হলো। তখন আয়াত ওর গিটারটা হাতে নিয়ে স্টেজে উঠে গেল। আর স্টেজের উপর গিয়ে মাইকের সামনে চলে আসলো। তখন আয়াতের বুকের হার্টবিটটা লাফাতে লাগলো। আর ও স্টেজের দিকে নিচে দেখলো অনেক মানুষকে যারা অডিশনের নাম্বার দিচ্ছেন। আয়াত তাদের দিকে একবার দেখলো। তখনই কথা আয়াতের দিকে তাকালো আর ইশারা করে বলতে লাগলো, গাও গান। তখন আয়াত ওর নিচে চোখ বন্ধ করে নিল আর ওর হাববার দেওয়া কথাটা মনে পড়ে গেল। আমার দুঃখের রান্না করাটার কথাও মনে পড়ে গেল। হিকরার সকালে না খেয়ে কলেজে যাওয়ার ব্যাপারটাও চোখের সামনে ভেসে উঠল। সমস্ত দৃশ্যগুলি হাতের চোখের সামনে ভাসমান হয়ে গেল। আর আয়াত তখন চোখ খুলে গিটারটা হাতের নখে ভালো মতো লাগিয়ে টোন দিতে লাগলো আর গাইতে লাগলো, তোমারই কথাতে হাজারো ব্যথাতে চেয়েছি আমি যে তোমাকে হাজারো চাওয়াতেই, আমি যে তোমাকে ভালো যে বাসিতেই চাই। তোমারই কথাতে আমি আমারই আকাশে তোমাকেই ভালোবাসি আমি যে, চোখের আড়াল হলে তুমি বেঁচে থাকা হয় মরুভূমি। তোমাকেই ভালোবাসি আমি, জেনে রেখো। আয়াত আরো কিছু বলতে গেলে কথা তখন বলে উঠল, ঠিক আছে, আপনিও চলে যান সকলের মাঝে। কথার কথায় আয়াতও সবার সাথেই জড়ো হলো। তখন আয়াত দেখতে পেল ওর দিকে অনেকেই তাকিয়ে আছে। আর কথা মেয়েটি তখন বলতে লাগলো, সবাই অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের একটু ভেবেচিন্তে আপনাদের হাজারো লোক থেকে 3 জনকে বেছে নিতে হবে। সো আপনারা একটু বাহিরের হাওয়া গায়ে লাগিয়ে আসতে পারেন। কথার কথায় অনেকেই বাইরে চলতে লাগলো। হায়াত তখন একটি সিট খালি পেয়ে বসে পড়লো। তখন একটা ছেলে ওর কাছে এসে বলল, হাই, আমি আমি আয়াত। তুমি তো অনেক সুন্দর গাইলা। তুমিও কিন্তু কম সুন্দর গাওনি, তুমিও অনেক সুন্দর গাইছো। হবে হয়তো। তোমার বাসা কোথায়? আমার বাসা তো টাঙ্গাইলে, তোমার? আমার বাসা এই শহরে। তুমি কি টাঙ্গাইল থেকে এখানে এসছো? হ্যাঁ। এই নাও আমার ঠিকানা। এখান থেকে বের হওয়ার পর তো আর দেখা হবে না, তাই আমার ঠিকানা রাখো। এখন অডিশন না টিকলে ঠিকানা চলে এসো, গানের একটা ব্যবস্থা করে দিব তোমাকে আমি। ঠিক আছে। এভাবে আয়াত আর আমি ছেলেটি কথা বলছে। কথা ও বাকিদের সমস্ত ফল দেখার পর সেই গেটে থাকা দারোয়ানটাকে ডেকে সবাইকে ডেকে আনার জন্য পাঠালেন। 10 মিনিটের মধ্যেই কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট লেটারটা কথার সামনে রাখলো সকলে। আর দারোয়ান গিয়ে সকলকে ডেকে আনলো। সকলেই চলে আসার পর কথা বলতে লাগলো, আমি এখন যে 3টা নাম বলবো তারা স্টেজে চলে আসবেন। আর বাকিরা কোনো কথা বলবেন না। যে কথা বলবেন তার নামের উপর লাল কালি করা হবে। এতে আর ভবিষ্যতে এই থানার আশেপাশেও আসতে পারবেন না। সকলেই হ্যাঁ সম্মতি দিল। আয়াতও দিল। তখন কথা একটা কাগজ হাতে নিয়ে বলতে লাগলো, ফার্স্ট ওয়াহিদ হাবিব। কথার এমন কথায় আয়াতের বুকের বিটটা আরো জোরে লাফাতে লাগলো। অ্যাড ওয়াহিদ হাবিব ছেলেটির স্টেজের উপর গিয়ে দাঁড়ালো। তখন কথা আবার বলতে লাগলো, 2 মুনিরা আফরিন মায়া। তখন সেই মেয়েটিও স্টেজে চলে গেল। তখন শুধু লাস্টে কে হলো সেটা শোনবার জন্য হার্টবিটটা আরো জোরে জোরে লাফাতে লাগলো আয়াতের। আর তখন এই লাস্টের নামটাও বলে দিল কথা, 3 আলিফ। লাস্টের অ্যানাউন্সমেন্টটা শোনার পর হাতের মনটাই ভেঙে গেল আর হার্টবিটটাও স্টপ হয়ে গেল। আর ওর চোখ দিয়ে আপনা আপনি পানি চলে এলো আর ও মাথা নিচু করে ফেললো। আর তখনই কথা যা বললো তাতে আয়াতের হার্টবিটটা আবারও চলতে লাগলো। কথা বললো, সরি, আসলে আলিফ নামে এখানে কেউ কম্পিটিশন দিতে আসেনি। আলিফের জায়গায় আয়াত হবে। কথা মেয়েটির এমন কথায় আয়াত মাথাটা উঁচু করলো। হাত চোখটা একবার বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আর চোখের বাড়িটা হাত দ্বারা মুছে স্টেজে চলে আসলো ওয়াহিদ হাবিব আর মুনিয়া আফরিন মায়ের কাছে এবং তাদের সাথে দাঁড়ালো আয়াত। ওরা 3 জন স্টেজের উপরে দাঁড়িয়ে আছে। এমন সময় কথা মেয়েটি আরও একটা অ্যানাউন্সমেন্ট করলো। সেটা হলো, কথা শুনুন, আপনারা 3 জন। এখন তো আপনাদের 3 জনকে এতগুলো লোকের থেকে বাছাই করা হলো, কিন্তু আপনাদের 3 জনের মধ্যে থেকে একজনকে দেওয়া হবে বেস্ট মিউজিক রাইটারের নাম। আর আপনারা মনে করিয়েন না এটা ছোট বিষয়, এটা হলো একটা বড় বিষয়। আর তাকে আগামীর মুভিতেও গান বানাতে হবে।
এমন কথা স্টেজের নিচে থাকা লোকগুলো নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আর তখন কথা স্পিকার মাইকটা মুখের কাছে এনে বলল, আপনারা স্টেজের নিচে যারা আছেন তারা এবার চলে যান, আর আগামীতে আশা করি আরও ভালোভাবে নিজের কাজ ও আওয়াজগুলো ভালো করে কম্পিটিশনের নাম দিবেন। কথার কথায় সকলে চলে যেতে লাগলো। চলে যাওয়ার সময় পিছন থেকে হমি ছেলেটি আয়াতকে তার হাত নাচিয়ে বিদায় দিয়ে সেও চলে গেল। আয়াত, মুনিয়া, আফরিন, মায়া ও ওয়াহিদ হাবিব তিনজনই সেখানে দাঁড়িয়ে রইল। এমন সময় কথা ও তার পাশের লোকটা এসে ওদের তিনজনের হাতে 3টা টাকার প্যাকেট আর একটা কাগজ দিয়ে দিল, আর বলে দিল আপনারাও চলে যান, আর এই কাগজে যার নিয়মকানুন আছে আর ঠিকানা অনুযায়ী এসে পড়বেন, কবে কোথায় সেগুলো সমস্ত কিছু এই কাগজে লেখা আছে। তারপর ওরা স্টেজ থেকে নেমে গেল, আর ওরা দুজনেই আগেই চলে গেল। হায়াত ওর এক পকেটে টাকাগুলো আর কাগজটা রেখে দিয়ে সাইকেল নিয়ে পুলিশ ফাঁড়ির ভেতর থেকে বাইরে চলে আসলো, আর গেটের দিকে তাকিয়ে আবার চলতে লাগলো মিরপুর 1-এ। কিছুটা যাওয়ার পর দেখতে পেল ওদের বাংলাদেশের স্টেডিয়াম, আর সেদিকেই তাকিয়ে দেখতে পেল গেট দিয়ে অনেক লোক ভেতরে যাচ্ছে, আর তাদের হাতে একটা করে টিকিট। হ্যাঁ, সেদিকে তাকিয়ে আবার চলতে লাগলো রিয়াদের বাসার দিকে। কয়েক ঘন্টা পর রিয়াদের বাসায় পৌঁছে গেল, কিন্তু রিয়াদের বাসার দরজায় তালা ঝুলছে। তাই ও ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখতে পেল কথা মেয়েটি তার দোলনায় বসে আছে। হায়াত কী করবে বুঝে উঠতে পারছিল না, তাই ও ঘুরে চলে যেতে লাগলেই কথা মেয়েটি ওকে ডাক দিল। আয়াত, আমাকে ডাকছেন? আপনাকেই ডেকেছি, এদিকে আসুন। কথার কথায় আয়াত তার দিকে এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো, কি বলবেন বলুন। তা অডিশন কেমন ছিল আপনার? কেমন ছিল সেটা তো আপনারই বেশি জানার বিষয় ছিল। তবুও জিজ্ঞেস করলাম, আপনি সাইকেল কোথায় পেলেন? দোকান থেকে আব্বা কয়েক বছর আগে কিনে দিয়েছিল। ও, তা আপনার শহর তো অনেকটা দূরে, আপনি কি সেখান থেকে সাইকেলে করেই আসছেন? না, বাসে করে আসছি, আর সাইকেলটা তার মাথায় করে আনছি। মানে কিসের মাথায়? এটাও বুঝলেন না? বাসের উপরে নিয়ে এসেছি। ও মাই গড! আমি একটা ব্যাপার বুঝলাম না, আপনি এসপির মেয়ে হলে আপনি কেন ওখানে? ও আব্বু ছিল সেই কম্পিটিশনের বিচারক, আর তার জরুরি মিটিংয়ের জন্য তিনি আমাকে বলেছিলেন কম্পিটিশনটা অ্যাটেন্ড করতে। দ্যাটস ইট। এতক্ষণে বিষয়টা বুঝলাম। আপনার মোবাইল নাম্বারটা দেন তো। আমার কোনো মোবাইল নাই, আব্বার মোবাইল আছে, তার নাম্বারটা কি দিব? এইটা কোনো কথা হলো? আজকালের জেনারেশনের কাছে মোবাইল নেই, আর আমি আপনার আব্বুর নাম্বার দিয়ে কি করব? সত্যি আমার কোনো মোবাইল নেই। কেন নেই শুনি? তখন আয়াত কথাকে ওর সম্বন্ধে সমস্ত কিছু শোনালো। সব শুনে কথা তার দোলনায় বসা থাকে দাঁড়িয়ে পড়ল আর বলল, চলুন আমার সাথে। কোথায়? আপনি কথা না বলে চলুন তো। আয়াতও আর কোনো কথা না বলে চলতে লাগলো কথার সঙ্গে। কথা তার বাসা থেকে বের হলো, হায়াতও তার পিছু পিছু বের হলো, আর কিছুটা দূরে একটা মোবাইলের দোকানে চলে আসলো ওরা। হায়াত বুঝতে পারলো ওর কম্পিটিশনে দেওয়ার টাকাটা হয়তো গেছে। এটা ভেবে ও দৌড়ে আবার বাসায় চলে গেল, আর ছাদে চলে গেল। 10 মিনিট পর কথা আবার ছাদে চলে গেল আর বলতে লাগলো, আপনি ওভাবে দৌড়ে চলে এলেন কেন? বাহিরে ভালো লাগছিল না তাই। ও, এই নিন আপনার জন্য। কথা তার হাত পেছন থেকে সামনের দিকে এনে একটা মোবাইলের প্যাকেট আয়াতের দিকে এগিয়ে দিলে হায়াত বলল, এটা আমি নিতে পারবো না। এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না, আমি আপনাকে ভয় দেখিয়েছিলাম, সেটার জন্য এটা আপনার উপহার। কথার মুখে উপহারের কথা শুনে হায়াত মোবাইলের প্যাকেটটা নিয়ে নিল আর বলতে লাগলো, কিসের ভয়? লাস্টে আলিফ নামে কেউ ছিল না, আমি ইচ্ছা করে বলেছিলাম, আর আপনাকে একটু ভয় দেখিয়ে আমি হেসেছিলাম, আর পরে আপনি মাথা নিচু করলে আমি আপনার নামই বলে দিই। তাহলে কি এটা তারই প্রতিদান? কিছুটা ওরকমই। কথার এমন কথায় আয়াত মাইন্ড করলো না, আর গরিব ছেলেরা এমন টুকটাক কথায় মাইন্ড করে না, আর পরিবারের খুশির জন্য এরকম 1000বার নিজের মাথাটা নিচু করে নেয়। হায়াতও এদের মতোই। আর এই সময় কেউ এসে ছাদের দরজায় হাতের নখ দিয়ে কড়া নাড়ল, আর তখনই আয়াত আর কথা যাকে দেখতে পেল সে হলো রিয়াদ। রিয়াদ ছাদের দরজা থেকেই বলল, চলো আয়াত রুমে। আচ্ছা, আমি এখন আসি, আর আপনাকে ধন্যবাদ। ওর কথায় কথা শুধু মাথা নাড়ল, আর আয়াত মুচকি হাসি দিয়ে রিয়াদের কাছে চলে গেল, আর দুজন মিলে এই রুমে চলে এলো। রিয়াদ তখন আয়াতকে বলতে লাগলো, কেমন ছিল তোমার কম্পিটিশন? আলহামদুলিল্লাহ, ভালোই ছিল, আর আমি তৃতীয় হয়েছি। শুধু তৃতীয় হলে তো আর হবে না, প্রথম হতে হবে, আর তোমার মা বাবার পাশে দাঁড়াতে হবে। তুমি তো তাদের একমাত্র ছেলে, তোমার বোন অবশ্যই আছে, আর কতদিনই বা থাকবে, একদিন না একদিন তো বিদায় দিতেই হবে।
ঠিক বলছেন ভাই, সেই জন্যই একটা নোটিশ দিয়েছে। 3 জনের মধ্যে থেকে একজনকে বাছাই করবে তারা, আর ফিল্মের মিউজিক গানের সুযোগ দিবে। তাহলে তো যে এই স্থানে থাকবে তার কপাল একদম খুলে যাবে, তার সাথে সেলিব্রিটি উপাধিও পাবে সে। তুমি তোমার অপচয় না করে সেই কাজেই ব্যয় করো, কাজ দেবে। ভাই। আয়াতের সাথে কথা বললো রিয়াদ। তারপর রিয়াদ কথা শেষ করে বাথরুমে চলে গেল, আর আয়াত গিয়ে সোফায় বসে পড়লো, আর গিটারটা সোফার সাথে রেখে তার সাথে কথা দেওয়া গিফটের মোবাইলটা রেখে ওর পকেট থেকে সেই নোটিশের কাগজটা দেখতে লাগলো। সেখানে অনেকগুলো কথার ভেতরে একটা কথাও আছে, ভালো কাপড় পরে কম্পিটিশনে আসতে হবে, আর নিচে লেখা আছে তারিফ। আজ বাদে কালকে সেই কম্পিটিশন, তাও আবার রাত 11টায়। অতঃপর আয়াত নিজের কাপড়ের দিকে নজর দিল, আর ওর কেমন যেন জামার কলার উঠে গেছে, আর বুটের অবস্থায় খারাপ হয়ে গেছে। এমন সময় রিয়াদ বাথরুম থেকে বের হলো। তখন আয়াত সোফায় বসা থেকে দাঁড়িয়ে পড়লো, আর ওর এমনি চোখে চোখেতে রিয়াদ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আয়াতকেই বলল, কি হয়েছে আবার তোমার? আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার করতে হবে বলো না। আমার কিছু কাপড় চোপড় কিনতে হবে। তোমার কাছে কি টাকা আছে? রিয়াদের কথায় ওর পাওয়া কম্পিটিশনের টাকাগুলোর কথা মনে হলো, কিন্তু পরক্ষণেই আবার ভাবলো এটা আমার আব্বার নিকট দিতে হবে, আমার জীবনের কিছু একটা করার টাকা। এগুলো ভাবতেছিলাম, এমন সময় রিয়াদ বলল, আরে মজা করছিলাম, আমি যেই মার্কেটে ম্যানেজার হিসেবে কাজ করি সেখান থেকে নিয়ে নিল কালকে গিয়ে আমার সাথে। কিন্তু আমার তো কালকেই লাগবে। কখন লাগবে? রাত 11টার আগেই। সমস্যা নেই, আমার কালকে ডিউটি আছে সময় থেকে। তাহলে ঠিক আছে। রিয়াদ ভাই, মোবাইলটা একটু দিবেন? আব্বা আম্মার আর বোনের সাথে কথা বলতাম। ঠিক আছে, এই নাও। রিয়াদ তার মোবাইলটা আয়াতকে দিল। তারপর আয়াত ওর আব্বার নাম্বারে ফোন করলো। কয়েকবার ইন হওয়ার পর ফোনটা রিসিভ করে নিল ওপাশ থেকে, তবে চুপ করে থাকলো। আয়াত বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হাত বুঝতে পারলো যে ওর বোন ইকু ফোনটা রিসিভ করছে, তাই ও বলল, তোর ভাই হই আমি আয়াত। ও ভাইয়া, কেমন আছিস? আর তোর গানের কম্পিটিশনটা কেমন ছিল? দুটোই একসাথেই ভালো। তুই আব্বার ফোন দিয়া কি করস? সাপের গেম খেলি। তুই সবসময় রাগস কেন আমার লগে? থাপ্পড় মাইরা নেটওয়ার্কের বাইরে ফালামো কিন্তু। আব্বাই গ্রামীণ সিম চালায়, নেটওয়ার্কের বাইরে যামু না। কথা কবি কম, আর আম্মার কাছে মোবাইলটা নিয়ে যা। যাইতেছি। 1 মিনিট পর। কেডায়? তোমার পোলায় আবার কটা? তখন ওর আম্মা ইকরার হাত থেকে মোবাইলটা নিয়ে বলতে লাগলো, আয়াত কেমন আছো বাবা? আমি ভালো আছি মা। আব্বাই তোমরা কেমন আছো? আমরা ভালাই আছি। খাইছস তো ঠিক লাগা? মা, এগুলো নিয়ে কোনো অসুবিধা হয় না? তোর সাথে কথা বলবার মন চাইতেছিল মেলা। আর তুই আজকে মোবাইল করলি? আব্বাই কই? তোর আব্বাই কেবল গেল বাজারে আমার লেগে গ্যাস্ট্রিকের ওষুধ আনবার। ও আচ্ছা মা, তোমরা ভালো থাইকো। তুইও ভালো থাকিস, আর কোনো অসুবিধা হইলে কল করিস। আইসা মাও। তারপর আয়াত ওর আম্মার সাথে কথা শেষ করে মোবাইলটা রিয়াদের নিকটে দিয়ে দিল, আর রাতের খাবার খেয়ে ওরা 2 ভাই ঘুমিয়ে গেল। পরের দিন বিকেলবেলায় রিয়াদের সাথে তার মার্কেটে গেল। রিয়াদ আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখালো, আর ওর পছন্দ মতো কিছু কাপড় চোপড়ও নিয়ে নিল। আয়াত রিয়াদকে ছেড়ে যখনই মার্কেট থেকে বের হবে তখনই দেখতে পেল মিলাকে জুয়েলারির দোকানে সাজানো একটা রিংয়ের দিকে তাকিয়ে থাকতে। আয়াত কিছু একটা ভেবে সেখান থেকে সোজা চলে গেল পুলিশ ফাঁড়িতে। তবে আজকে আর আয়াত সাইকেল নিয়ে আসেনি, তাই ওকে দেখে আর সেই পুলিশটা ভেতরে যাওয়ায় বাধা দিল না। আয়াতও কোনো বাধা না পেয়ে চলে গেল ভেতরে। পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল আজকে সেই বিল্ডিংটার বাইরে একটা প্যান্ডেল করা। দৃশ্যটা অবশ্যই দূরে, কিন্তু রাত হওয়ায় হাজারো লাল নীল রঙের লাইটিংয়ে দূর থেকেই এক নজরেই চোখে পড়ল সেদিকে। তাই আয়াত সেখানে আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে সেই দিকটাই চলে গেল। সে কাছে গিয়ে দেখতে পেল অনেক লোক বসে আছে স্টেজের সামনের চেয়ারে, আর আলাদা করে বিচারকদের বসার জায়গা তৈরি আছে। হঠাৎই আয়াতের চোখ গেল হমি নামক ছেলেটির উপরে। দেখতে পেল সেও আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত অমির দিকে তাকাতেই সে দাঁড়িয়ে পড়লো, আর আয়াতের দিকে এগোতে লাগলো। আয়াতের কাছে অমির ছেলেটি আসতেই আয়াত বলল, আপনি এখানে? কেমন আছেন? ভালো, বাট আপনি এখানে কেমন করে এলেন? অবাক হচ্ছেন নিশ্চয়ই। কিছুটা অবাকই হচ্ছি। শুনুন, আমার আব্বু এই থানার পুলিশের জব করে, তাই আমি আসতেই পেরেছি। পুলিশদের সন্তানের কি তাহলে এই থানায় এলেও আসা যাওয়ায়? আমি না হয় আপনার সাপোর্টে হয়ে এসেছি, চলুন আমার সাথে। অমিত ছেলেটির কথা তার সাথে চলতে লাগলো।
স্টেজের পিছনে কয়েকটা রুমের দিকে। আমি আয়াতকে সেখানের একটা রুমে নিয়ে এলো আর বলতে লাগলো, এখানে আপনি থাকবেন যতক্ষণ না আপনার নাম বলা হবে স্টেজের বাহির। আর আপনার পাশের রুমগুলোতে ওয়াহিদ হাবিব ও তার পাশের রুমে মুনিয়া, আফরিন, মায়া থাকবে। ওকে, ঠিক আছে। অতঃপর আমি চলে গেল রুম থেকে। আর আয়াত রুমের ড্রেসিং টেবিলের আয়নার সামনে চেয়ারে বসে বসে কিছু একটা পাশে রেখে গুনগুনাতে লাগলো ওর প্রেজেন্ট করা গানটা, আর অপেক্ষা করতে লাগলো মঞ্চে ডাকার। এভাবে 1 ঘন্টা চলে গেল। স্টেজে ফার্স্ট হওয়া ব্যক্তির নাম ঘোষণা করা হলো, আর ওয়াহিদ হাবিব গিয়ে তার গানটা গাইতে লাগলো। হায়াতের মনের ভিতরটা নড়ে চড়ে উঠলো, এই ভেবে হয়তো এরপর মুনিয়া, আফরিন, মায়া। অতঃপর এই সব ভেবে ওয়াহিদ হাবিব নিজের গানটা প্রেজেন্ট করার পরেই ওকে ডাকা হলো মঞ্চে। হায়াত তো আতঙ্কে আছে কি না কি হয় সেখানে অনেকগুলো লোকের সামনে, তবুও নিজেকে নিজেই শান্ত করে গিটারটা নিয়ে স্টেজে চলে গেল। স্টেজে ওঠার সিঁড়িতে ধপাস করে পা পিছলে পড়ে গেল। এটা দেখে অনেক ক্যামেরাম্যান ফটো তুলতে লাগলো, আর মঞ্চের নিচে বসা লোকগুলো হাসতে লাগলো। হায়াত নিজেই নিজেকে বলতে লাগলো, পরে যাওয়ার আর সময় পেলি না আবাল। তবুও ও উঠে মুচকে হাসি দিয়ে মঞ্চের বাহিরে চলে এলো। তখন দেখতে পেল মঞ্চের নিচে অনেক লোক, আর তার সাথে রিপোর্টার আর ক্যামেরা তো আছেই। আর বিচারকদের দিকে দেখতে পেলেও সেখানকার বড় অফিসার বিচারক, আর তার পাশের সিটে কথা, অন্য পাশের সিটে অমি, সেই ছেলেটি। হায়াত অমির দিকে তাকালে দেখতে পেল অমি ওকে মাথার ইশারায় দিয়ে বুঝালো, কোনো সমস্যা নেই, তুমি গাও। অতঃপর আয়াত কথার দিকে তাকালো। তখন কথা হাত আর মুখের ইশারা দিয়ে বলতে লাগলো, গাচ্ছেন না কেন? গান শুরু করেন। তখন আয়াত ও নিজের চোখগুলো হাতের আঙ্গুল মুঠোবন্ধ করে আর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার তাকালো, আর হাতে কোনো আঙ্গুলের থেকে এক একটা করে আঙ্গুল ছাড়াতে লাগলো আর গুনগুনাতে শুরু করলো। তারপর ও পুরো আঙ্গুল খুঁড়ে মঞ্চে থাকা মাইকটা হাতে নিয়ে নিল আর গাইতে লাগলো, তারারারারা, তুমি আমার চোখের আশা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার চোখের নেশা, তুমি আমার ভালোবাসা। তোমাকে যখন দেখি আমি মনটা ভরে যায়, তোমার দিকে তাকালেই সবই এলোমেলো হয়ে যায়। আকাশ পানে তোমার ছায়া, তুমি আমার চোখের মায়া, তুমি আমার ভালোবাসা। তারারারারা, তারারারারা, মনের কোণে তোমার ছবি, তুমি যে আমারই সবই, ভালোবাসি তোমায় আমি, জেনে রেখো। তোমারই মায়া, সেটা কি কখনো ভোলা যায়? আকাশ পানে তোমার ছায়া, তুমি আমার চোখের মায়া, তুমি আমার ভালোবাসা। তারারারারা। গানটা গাওয়া শেষ হলে ও মাইকটা ঠিক জায়গা মতো রেখে দিল, কিন্তু স্টেজের কেউ হাততালি দিচ্ছে না দেখে ও উদাস হয়ে মঞ্চে থেকে হাঁটা দিবে অমনি কে যেন হাততালি দিয়ে উঠল। আয়াত ঘুরে সেদিকে তাকালে দেখতে পেল ওয়াহিদ হাবিব সেই ছেলেটি হাততালি দিচ্ছে, আর এরপর সকলেই একসাথে হাততালি ও সিটি বাজাতে লাগলো। সেগুলো দেখে হায়াতের চোখে পানি চলে এলো, আর হাত জোর করে সকলকে ধন্যবাদ জানালো। অতঃপর আয়াত স্টেজ থেকে নেমে আবার সেই রুমেই চলে গেল। তখন আবার মুনিয়া, আফরিন, মায়াকে স্টেজে ডাকা হলো। সেও তার গান প্রেজেন্ট করলো। ওদের পারফর্ম করতে করতেই রাত 12টা বেজে গেল। তাই বিচারকগুলো সিদ্ধান্ত নিলেও যে এই কম্পিটিশনের বিজয়ী তার নাম ঘোষণা করবেন। তাই ওদের 3 জনকে স্টেজে ডাকলো। আয়াতও স্টেজের মঞ্চের উপরে গিয়ে দাঁড়ালো। 3 জনেরই দিলটা জোরে জোরে লাফাচ্ছে। কে হবে এই কম্পিটিশনের বিজয়ী, আর সেই হবে এখন থেকে ফিল্মের গানের গায়ক সেটা ভেবে প্রধান বিচারকও কিছু কথা সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এই বছর সবচেয়ে অধিক ভালো গেয়েছে ওয়াও বলে আবার বলতে লাগলেন আয়াত। ওনার এমন কথায় মঞ্চের নিচের লোকগুলো দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠল সকলে একসাথে। হায়াত ওর আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলো। ওয়াহিদ হাবিব আর মুনিয়া, আফরিন, মায়া হায়াতকে কংগ্রেস জানিয়ে স্টেজের নিচে চলে গেল। তখন প্রধান বিচারক আর তার সাথে অমি ও কথা এসে আয়াতের সাথে হাত মেলালো। প্রধান বিচারক আয়াতকে অনেকগুলো টাকা দিয়ে দিল আর বললেন, আজ থেকে আপনি অমিয়ার কথার সাথে থেকে কাজ করবেন গানের, আর আপনাকে ওরে বুঝিয়ে দেবে আপনার স্থানটা। আয়াত ওনাকে সালাম করতে গেলে তিনি আয়াতকে জড়িয়ে ধরল। তখন ক্যামেরাতে এই ফটোটা তুলেও নিল। সমস্ত কিছু শেষ হলে আয়াত পুলিশ বাড়ি থেকে বের হলো। আর এখন আয়াতের কাছে অনেকগুলো টাকা আছে, তাই ও ভাবলো আজকের দিনটা ওর কাছে লাকি, তাই মিলাকেও প্রপোজ করবে আজ। সেটা ভেবে শপিং মল থেকে মিলার তাকিয়ে থাকা সেই রিংটা আয়াত নিয়ে নেয়, আর তার সাথে একটা ফুলের তোড়া।
নিয়ে রিয়াদের বাসার দিকে চলতে থাকে। কিছুটা সময় পর আয়াত রিয়াদের বাসায় পৌঁছে গেল। রিয়াদের দরজায় আসতেই আয়াত থমকে গেল ওর সময়। আর আয়াতের চোখের সামনে চলছে দুজনের নিজেদের অন্তরঙ্গ দৃশ্য। আয়াত কল্পনাও করতে পারেনি যে ও যাকে এতটা বিশ্বাস আর ভালোবাসত সে তার অফিসের বসের সাথে এরকম করবে। এগুলো দেখে আয়াতের হাত থেকে ফুলের তোড়া আর অন্য হাতে রাখা ডায়মন্ড রিংটা ফ্লোরে পড়ে গেল। রিংটা হাতে থেকে ফ্লোরে পড়ে গেলে একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজে তারা দুজনে আয়াতের দিকে তাকালো। তখন আয়াত তাদের দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়। তারা দুজনে আয়াতকে দেখে ফেলে। আয়াতও ফাঁকা থাকা দরজাটা চাপিয়ে দেয়। হঠাৎ এই গানটা বাজতে লাগলে আয়াতের মনের ভিতরে আর ওর চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তাই আয়াত ছায়াতে চলে গেল আর কথার দোলনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর এমন সময় কেউ একজন এসে আয়াতের মাথায় হাত রাখলো। তারপর আয়াত মাথা উঁচু করে দেখতে পেল কথাকে। আয়াত ওর হাত দ্বারা নিজের চোখের পানিটা মুছে নিল। আর তখন কথা নিজের দোলনায় বসে পড়ল। আয়াত তখন দাঁড়িয়ে পড়ল। তখন কথা আয়াতের হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, আজ তো আপনার খুশি থাকার কথা, কিন্তু আপনি ছাদে এসে এভাবে কাঁদছেন কেন? এমনিতেই। না না, আপনি এমনিতেই কাঁদছেন না, কিছু একটা তো হয়েছে যার জন্য আপনি কান্নাও করছেন। আপনার ধারণাটা ঠিক, তবে আমি সেসব কিছু আপনাকে বলতে পারবো না। আয়াতের আর কথা বলার মাঝেও দেখতে পেল রিয়াদ আর মিলা দুজনেই ছাদে চলে এসেছে। আর তারা দুজনেই একে অপরের হাত ধরেছিল। তখন মিলাই হায়াতকে বলতে লাগলো, আমি রিয়াদ একে অপরকে ভালোবাসি, তাই তুমি ভুল ভেবো না আয়াত। তখন আয়াত রিয়াদের দিকে তাকালো। তখন রিয়াদ বলল, অনেক ভালোবাসি একে অপরকে। ও, তাহলে আপনাদের এই ভালোবাসার কারণে উনি কাঁদছেন? হ্যাঁ রে। হায়াতও আর কিছু বলল না, শুধু নিজেকে শান্ত রাখার আর নিজেকে বুঝাচ্ছে ওর উপর ওর মা বাবার দায়িত্ব। হায়াতকে যে তাদের নোংরা ভালোবাসা মেনে নিতেই হবে। তাই আয়াত দম ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর অমি নামক ছেলেটির দেওয়া কাগজটার ঠিকানা দেখে সাইকেল নিয়ে অমিত বাসার বাহিরের কলিং বেলের কাছে চলে গেল। আর কলিং বেলটা চাপ দিলে কিছু সময় পর অমি ছেলেটি দরজা খুলে দিল। তারপর আয়াত তাকে বলল, আজকে রাতটা কি আপনার এখানে থাকতে পারি? ওকে, ভেতরে আসুন। তখন আয়াত ভেতরে ঢুকলো আর সাইকেল ও গিটারটা দরজার কাছেই রাখলো। হায়াত গিয়ে তার রুমের সোফায় বসলো। আর তখন অমি ছেলেটিও আয়াতের পাশের সোফায় বসলো আর বলল, কি হয়েছে আপনার? আপনার চোখগুলো কেমন লালটে লালটে লাগছে। আরে এত রাতে এভাবে আপনি? আমাকে কিছু না জিজ্ঞাসা করলে খুশি হতাম। ওকে ওকে, চলুন আপনাকে আমি একটা রুম দেখিয়ে দিই, সেখানে আপনি শুবেন। কথাটা বলেই অমি দাঁড়িয়ে পড়লো। হায়াতও তার সাথে দাঁড়িয়ে পড়লো আর তারই সাথে চলতে লাগলো। সে আয়াতকে একটা রুমে দেখিয়ে চলে গেল তার রুমে। হায়াতও সেই রুমে বেডে শুয়ে পড়লো, কিন্তু ওর চোখে এক ফোঁটাও ঘুম আসছিল না। শুধু সেই নোংরা দৃশ্যটা মনে হচ্ছিল। আর সেই ছোটবেলা থেকেই যাকে এত পছন্দ করতো তার প্রতি এক প্রকার ঘৃণা আসছিল। তবুও নিজেকে শান্ত রেখে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় চোখ খুলতেই দেখতে পেল কথাকে। কথা রুমের ড্রেসিং টেবিলের পাশে ছোট্ট টুলটাতে বসে আছে, তাও আবার আয়াতের দিকে তাকিয়ে। তাই আয়াতও বিছানার উপরে উঠে বসলো। ততক্ষণে কথা তার নজর হটিয়ে নিয়েছে। হায়াত বলল, আপনি এখানে এখানে কেমন করে এলেন? ততক্ষণে অমিও রুমে পৌঁছে গেল। আর অমিরও 2 হাতে 2 গ্লাস কফির কাপ নিয়ে এসেছে আর বলতে লাগলো, আমি কথাকে ফোন করে তোমার চলে আসার খবরটা দিয়েছিলাম রাতে। আপনি হঠাৎ আমাকে তুমি করে বলছেন, ব্যাপারটা কি? তখন অমি আর কথা দুজনেই হো হো করে হেসে দিল। হ্যাঁ, তাদের হাসির কারণটা কিছুতেই বুঝতে পারছিল না। ওর মাথায় কিছুই ঢুকছে না। এই শহরে আসার পর থেকে অদ্ভুত অদ্ভুত বিষয় হচ্ছে হায়াতের সাথে। তখন আমি বলল, এই নাও কফি। আমি কফির কাপটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে তখন আয়াত বলল, আমি কফি খাই না। তখন আমি 1 কাপ কফি কথাকে দিয়ে অপরটা সে নিজে খেতে লাগলো। আবার আয়াত বলল, কি হলো বলেন না কেন? রুকো যারা, আমিই বলছি বিষয়টা কি। বলুন। তারপর কথা যা যা বলতে শুরু করলো তাতে আয়াতের চোখ কপালে উঠে গেল। দূরও, আপনারও না চোখ কি কখনো কপালে উঠতে পারে নাকি? চোখ চোখের জায়গায় ছিল, বা চোখগুলো বড় বড় হয়ে গেল আয়াতের। কথা বলতে লাগলো, আমরা দুজনেই তোমাকে চিনি। তুমি আয়াত, তোমার বাবা হলো দেলোয়ার, মায়ের নাম আমেনা আর বোনের নাম হলো ইকরার। তুমি তাকে ইকু বলে ডাকো। তোমার 2টি বন্ধুর নাম হলো আসিফ আর রাফি। আরও বেশ কিছু জানি। কথার এমন জিনিস জানার পরে আয়াত তো হাঁ হয়ে গেছে। আয়াত ভাবতে লাগলো, তাই এমন বিষয়গুলো এদেরকে কে বলেছে? নিশ্চয়ই রিয়াদ ভাই। আয়াত জিজ্ঞেস করলো, এগুলো বিষয় রিয়াদ জানিয়েছে তাই না? না। তাহলে কে জানিয়েছে আপনাদের? মিলার কাছে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি। আর শুনেছিলাম তুমি অনেক ভালো গাও।
আর তোমরা অনেক সংকটের মধ্যে আছো, তাই তো তুমি এলে তোমাকে কম্পিটিশনের ফার্স্ট আর তোমার প্রতি নজর রাখি। সেদিন তোমাকে পুলিশটার থেকেও আমি বাঁচিয়ে ভেতরে নিয়ে যাই। তার মানে আমি নিজের যোগ্যতায় আসিনি এখানে? নিজের যোগ্যতাই আসছো, বাট আজকালকের দিনে এইগুলো কাজে মামা চাচা না থাকলে নিজের যতই ট্যালেন্ট থাকুক না কেন কেউ এর কদর করে না। টাকা ছাড়া দুনিয়ায় কিছুই হবে না, কিছুই সম্ভব না। আমরা শুধু তোমাকে তোমার এই নতুন জীবন দেওয়ার কাজে হেল্প করেছি, এতটুকুই। আয়াত চুপ হয়ে গেল কথাগুলো শুনে। তখন কথা অমিকে বলল, অমি তুমি কফি খাও, পানি হয়ে গেছে, দেখো কফিটা। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। তখন অমি আয়াতের পাশে এসে বসে বলল, জানো আয়াত, তোমাকে এতগুলো সহায়তা কেন করছে কথা? কেন করেছে? অমি একটু অবাক হয়ে, আসলে তোমাকে কথা লাভ করে। আমি তোমাকে কথাটা জানিয়ে দিলাম, জানি রাজি না হলে তুমি আবার কথাকে জানিও না। আয়াত মাথা নাড়ালো শুধু। তারপর আমিও রুম থেকে বের হয়ে গেল। তখন আয়াত ভাবছে, যাকে আমি সেই ছোট্টবেলা থেকে চাইতাম, কিন্তু সে আমাকে কখনোই সেই নজরে দেখতো না, আর যার জন্য আমার ফিলিংসের ছিটে ফোটাও নাই, সে আমাকে চায়। আল্লাহ, তুমি এমনটা কেন করলে? আর গতকালকের বিষয়টা আমাকে কেমন যেন করে দিচ্ছে, নিজেই বুঝে উঠতে পারছি না এখন আমার করণীয় কি। ধুরু, আমি নিজে এত পেন নিতে পারতেছি না। তাই আয়াত রুমে বসা থেকে উঠে মেন রুমে চলে এলো। সেখানে একটা ছোট্ট টেবিলের উপর দেখলো আজকে নিউজ পেপার, আর নিউজ ফিডের প্রথম পেজেই ওর ছবি আর প্রধানের ছবি, আর সেখানে ছোট্ট করে আরেকটা ছবি আছে। তাই আয়াত ব্যাপারটা হাতে নিল। হাতে নেওয়ার পর দেখতে পেল সেখানে লেখা আছে বড় বড় করে, 30 মিনিট আগেও জানতো না শীতে পড়ে যাওয়া ছেলেটি কম্পিটিশনে প্রথম হয়ে বিজয়ী ঘোষণা নিয়ে নিবে। আর তার নিজের ছোট ছোট করে লেখা অনেক কিছুই আছে, আর তার সাথে ওর গাওয়া গানের 4 লাইন রয়েছে। সেগুলো হলো, তুমি আমার চোখের আশা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার চোখের নেশা, তুমি আমার ভালোবাসা। এগুলো দেখে আয়াতের হাজারো বেদনার ভিড়ে ঠোঁটের কোণে হাসি চলে আসলো, আর চিৎকার করে বলতে লাগলো, অমি, অমি। তখন আমি এসে বলতে লাগলো, কি হয়েছে আবার? কথা কোথায়? ও তো ছাদে চলে গেল কিছুটা সময় আগে। কেন বলো তো? তখন আয়াত অমির দিকে ওর ব্যাপারের নিউজটা পড়তে বলে ও চলে গেল ছাদে। আর ছাদে গিয়ে দেখতে পেল কথা ছাদের পেছনে ঘুরে দেয়ালে হাত দিয়ে ধরে কি যেন করছে। আয়াত দৌড়ে গিয়ে কথাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তখন কথা আয়াতকে না দেখে ওকে ধাক্কা মেরে ফেলে দিল ছাদের সিমেন্টের ফ্লোরে। আর নিচে পড়ে গিয়ে শব্দ করতে লাগলো। তখন কথা ঘুরে দাঁড়ালো আর আয়াতের দিকে হাত দিয়ে বলতে লাগলো, সরি, আমি বুঝতে পারিনি, তুমি উঠো আমার হাত ধরে। তখন আয়াত কথার হাত ধরলো আর আয়াতের সাথেই নিয়ে নিল। হাত নিচে আর কথা আয়াতের উপরে। কথা তখন নিজের মাথাটা উঁচু করে বলতে লাগলো, কি হচ্ছে এগুলো? তুমি আমায় ভালোবাসো সেটা বলনি কেন? কে বললো তোমায়? জেনে নিছি। তো ভালো করছেন, এখন আমাকে ছাড়ুন, আমি উঠবো। এখন যদি ছাড়ি তাহলে কিন্তু আর ধরবো না, কখনো না। তাহলে থাক এরকমই। বলেই দুজনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। এই যে পাঠক পাঠিকা ভাই বোনেরা, একটু সাইড লন, এরকম লুচু সিন দেখতে নেই। ফটাফট কমেন্ট করে ফেলুন কেমন ছিল 12টা পাঠ। কয়েকদিনের মধ্যে আয়াত টপ লেভেলে সিঙ্গার হয়ে যায়। বাংলা হিন্দি সব গানের সাইন পায়। নিজে একটা বাড়ি কিনে ফেলে। ওর আব্বা আম্মা ও বোনটাকে শহরে সেই বাড়িটা নিয়ে আসে। হায়াতের ফ্যামিলি এখন অনেক সুখী আছে। তার সাথে আয়াতও। হায়াতের আব্বা আম্মা এসপির মেয়ে কথার সাথে আয়াতের বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে এসপি সাহেব ভালো রিশতা না করতে না পেরে হ্যাঁ বলে দেন। ওদের বিয়েটাও হয়ে গেল কিছুদিনের মধ্যেই। এখন আয়াত বাসা ঘরে ঢুকছে। আপনার ওদের জন্য দোয়া করেন, বিড়ালটা যেন হায়াত মারতে পারে। কিন্তু তার হলো না। হায়াত রুমের দরজার কাছে আসতেই কথা আয়াতকে টেনে রুমের ভেতরে নিয়ে গেল। আর দরজাটা বন্ধ করে যা করতে লাগলো সেগুলো না হয় না শোনায় শ্রেয়।